নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন রাত্রিবেলায় কিন্তু প্রায় 2:30টার সময় ঘুমিয়েছি। মাঝে মাঝে এমনটাই হয় রাত্রিবেলায়, যেহেতু একা থাকি তো ছেলেকে নিয়ে, এবার ছেলে তো ঘুমিয়ে যায়। ওই ধরো আমি ভয়েস করি 11:30-12টার মধ্যেও ঘুমিয়ে যায়, তারপর কিন্তু আমার আর ঘুম আসতে চায় না। কেমন একটা ভয় ভয় লাগে, যেহেতু ঘরের লাইটও বন্ধ রাখতে হয়, নাহলে কি একটু ঘুমাতে চায় না। তো যখন আমার এরকম ভয় লাগে তখন কিন্তু একদমই ঘুম আসতে চায় না, মানে দু চোখের পাতা কিন্তু একদমই এক করতে পারি না। আর এদিকে এই তাড়াহুড়োর কারণে কিন্তু 2-3 দিন হলো গীতাও পড়তে পারি না। যখন আমি একভাবে গীতা পড়ে যাই, মানে প্রত্যেক দিন গীতা পড়ি, তখন কিন্তু আমার একদম ভয় লাগে না বা কিচ্ছু মনে হয় না, কিন্তু যখনই গীতা পড়া বন্ধ করি তখন আবার সেই ভয় শুরু হয়ে যায়। আর এমনকি সত্যি কথা বলতে একদম কিন্তু বাড়ির মধ্যে, ঘরের মধ্যেই কিচেন, বাথরুম সব কিছু তোমরা তো দেখেই থাকবে। আমি কিন্তু একা একা রাত্রিবেলায় বাথরুম যাই, তাও বারবার ঘরের লাইট, মানে বারান্দার লাইটটা জ্বালানোই থাকে, ঘরেরটাই বন্ধ থাকে, তবু আমি ফোনের লাইট জ্বালিয়েই যাই। কেন জানি না, কিছুর ওপর ভরসা পাই না। মনে হয় যেন বাই চান্স যদি লাইটটা অফ হয়ে যায় তখন কি হবে। আর আজকে হয়েছে কাণ্ড, দেখো কিট্টু, মানে ওকে আমি ড্রেস পরাচ্ছিলাম স্কুলে, ওকে নিয়ে যাওয়ার সময় তখন কিন্তু ওর হাতে আমার বাড়ি লাগে চোখে, আর চোখটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে। তোমরা যতটা দেখতে পাচ্ছ তার দ্বিগুণ হয়ে গেছে, অনেকটাই লাল হয়ে গেছে। তার সাথে সাথে চোখটাও খুব ব্যথা হয়েছে। তখন যখন লেগেছিল তখন তো আমি একদমই বুঝতে পারিনি, তবে পরে দেখছি আস্তে আস্তে কিন্তু ব্যথাটা বাড়ছে। তো এখন যাচ্ছি কিন্তু কিট্টুকে স্কুলে আনতে, আর বাইরে প্রচণ্ড রোদ। তো যেটা বলছিলাম, যে ঘুম আসতে চায় না, তোমাদের কারোর সাথেও কি এমন হয়? তাহলে কিন্তু কমেন্টে জানিও। যখনই আমি একা থাকি তখন সবসময় যেন মনে হয় কেউ আমার পিছে আছে, এরকম একটা মনে হয়। বা ধরো আমি রান্নাঘরে রান্না করছি, পিছন ঘুরেই তো রান্না করতে হয়, এবার মনে হয় যেন পিছনে কে দাঁড়িয়ে আছে, আমি বারবার পিছন ফিরে তাকাই। আমি ভাবি যে এইগুলো আমি করবো না, কিন্তু কিছুতেই হয়ে ওঠে না, কেন জানি না এরকম হয়। আর এর কি কোনো সলিউশন আছে আমাকে কিন্তু জানাবে। আমার বাড়িতে সবসময় কেউ না কেউ থাকে, আমি কিন্তু একদমই একা থাকি না, তবুও কেন জানি না মনে হয় কেউ আমার পিছু করছে, কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে, কেউ আমার পিছে পিছে আসছে বা কিছু করছে, এরকম একটা ভাবনা চিন্তা সবসময় আসে। আমি এই জিনিসটা থেকে সত্যিই বেরোতে চাই। এতদিন আমি কোয়ার্টারে ছিলাম, যখন আমার হাজব্যান্ড নাইট ডিউটি যেত তখনও কিন্তু সেম এরকমই সমস্যা হতো। আমি কী করতাম জানো? আমি চুপ করে শুয়ে থাকতাম। ওই 10টা বাজতো, হাজব্যান্ড তো 6টায় বেরিয়ে যেত, আমি কী করতাম, কিট্টুকে নিয়ে ওই 9টার মধ্যে খাওয়া দাওয়া করে চুপচাপ শুয়ে থাকতাম। কিট্টু জেগে থাকতো, আমি চেষ্টা করতাম কিট্টু ঘুমানোর আগেই যেন আমি ঘুমিয়ে পড়ি, এমনটা আমার অবস্থা হতো। আমি কিন্তু চুপচাপ শুয়ে থাকতাম, চোখ বন্ধ করে থাকতাম, আধা ঘন্টা 1 ঘন্টা চোখ বন্ধ থেকে থেকে কোনো দিন ঘুম আসতো, কোনো দিন ঘুম আসতো না, তখন বিরক্ত হয়ে আবার ফোন দেখতে শুরু করতাম। আর ফোন দেখতে শুরু করতাম তখন সেই ঘুমোতে ঘুমোতে 3টে 3:30 সময় কিন্তু ঘুমোতাম। যখন মনে হতো যে রাস্তায় আবার লোকজনের চলাফেরা শুরু হয়ে গেছে তখন কিন্তু ঘুমোতাম। এই সমস্যাটা কি শুধু আমার সাথেই হয় নাকি সবার সাথে হয় জানি না, আর সবসময় এই ব্যাপারটা থাকে। আর তার আগে বলে নিই, আজকে কি একটু স্কুলে গ্রিন ড্রেস ছিল, তো গ্রিন ড্রেস যদিও আমরা ওর জন্য আলাদা করে কিনেছিলাম, তো আজকে দেখলাম রোজ রোজ একই জামা পরাতে ভালো লাগে না, আজকে যে টি শার্টটা পরিয়েছি ওটা তো গ্রিন আছে, তাই ওটা কিন্তু পরিয়ে দিয়েছিলাম। আর গরম যেহেতু প্রচণ্ড আজকে, সেজন্য ওই স্লিভলেসই পরিয়েছিলাম। আর তার সঙ্গে কিন্তু আসার সময় অনেকগুলো বাজার করেছিলাম। আর কিট্টুর একটা আন্টি, মানে আমার একটা ফ্রেন্ড কিন্তু কিট্টুকে জুসটা দিয়েছিল, কারণ ওর হাজব্যান্ডের আজকে জন্মদিন, আর ওর হাজব্যান্ড বাড়ি এসেছে সেই জন্য কিন্তু। আর তার সঙ্গে ফল, কলা, তারপর বেদানা ছেলের জন্য। এই দুদিন তো স্কুল নেই, শনি রবিবার আবার ছুটি পড়ে যাবে, তাই যেগুলো যেগুলো লাগবে। আর লেসটা কিন্তু একদমই আমার ছেলের খাওয়ার জন্য আনিনি, আমি একটা ভিডিও বানাবো সেই জন্যই এনেছি। আর এইদিকে দেখো ও কিন্তু স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে ফেলেছে, স্নান যেহেতু করিয়ে পাঠিয়েছিলাম, তো ভাবলাম ড্রেসটা এখন চেঞ্জ করাবো না, পরে করাবো। ও এখন এখানে বসে থাক, খেলা করুক, ততক্ষণ তোমাদের সঙ্গে সেই গল্পটা শেয়ার করি। আর আমি যখন বিয়ের পর প্রথম জবলপুর গিয়েছিলাম, জবলপুর বলতে ওটা মধ্যপ্রদেশের মধ্যে, তো সেখানে কি হতো, আমি যখন বিয়ের পর, আমি কিন্তু বিয়ের আগে একদম আমাকে হাজব্যান্ড জানায়নি যে আমাকে ওখানে গিয়ে একদিন পর একদিন একা একা থাকতে হবে। আমি এই জিনিসটা আমার একদম জানা ছিল না, বিয়ের পর প্রথম বাড়ি থেকে একা গেছি, বিয়ের আগে তো কোনো দিন বাড়িতে একা থাকিনি, বা রাত্রিবেলাতেও একা একা শুইনি, খুব কম। তারপর যখন আমরা বিয়ের পর যখন আমাকে কোয়ার্টারে নিয়ে গেল, কোয়ার্টারে গিয়ে 3-4 দিন পর আমাকে হঠাৎ করে বলছে যে এখন থেকে একদিন পর একদিন নাইট ডিউটি, তোমাকে একা থাকতে হবে রাত্রিবেলায়, সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা। আমার শুনে এতটা পরিমাণ মাথা খারাপ হয়ে যায়। আর তারপরেও কিন্তু 1 সপ্তাহ আমি কান্নাকাটি করে, মানে ও কিন্তু ওর স্যারকে জানায় যে ও তো ছোটো, তখন আমার বয়সটা খুব কম, 18 কি 19 বছর বয়স, আর প্রথম এসেছি। আর আমি যে দোতলা বিল্ডিংটায় থাকতাম সেই বিল্ডিংয়ে কিন্তু কেউ থাকতো না, পুরো বিল্ডিংয়ে আমি একা থাকতাম নিচে। আর তার সামনের বিল্ডিংটা পুরো অন্ধকার, পুরোনো একটা বিল্ডিং, না লাইট জ্বলতো না কেউ থাকতো, মানে পুরো আমি একা পড়ে গেছিলাম, এমন একটা অবস্থা
অবস্থা হয়েছিল, এমনকি আমার মেন্টালিও প্রবলেম হয়ে গেছিলো। আমি সত্যি কথা বলছি, মানুষ একা থাকতে থাকতে কিন্তু এরকম পাগল হয়ে যায়। আর ওখানে নেট চলতো না, একদম নেট চলতো না, যে একা আছি ফোনটা দেখে সময় কাটাবো তাও হতো না, খুব কষ্টে নেটটা চলতো। তো কি হতো, একদিন ও দুপুর 1টায় যেত আর সন্ধ্যা 8টায় আসতো, দুপুর 1টা থেকে সন্ধ্যা 8টা। সেই দিনটা আমার কিন্তু কোনো টেনশন থাকতো না, কারণ আমার মনের মধ্যে এই চিন্তাধারা থাকতো যে রাত্রি 8টায়ও বাড়ি ফিরবে, আমি রাত্রিবেলাটা ওর সঙ্গে থাকতে পারবো। আর এই যে এদিকে চিকেন কষাটা করেছিলাম আর তার সঙ্গে ডাল সেদ্ধ করেছিলাম, আর কিচ্ছু রান্না করিনি। আগের দিনের ফ্রিজে একটু তরকারি ছিল, আর চিকেন কষাটা দেখে এরকম লাগছে কারণ আমি একদম মশলা কম দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু ইউজ করিনি, তবে খেতে সুন্দর হয়েছিল। আর বিকেলবেলা একটা ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য কিন্তু ঘেমে স্নান হয়ে গেছি। আসলে চিকেনের একটা আইটেম বানিয়েছিলাম, যেটা চিকেন লেগ পিস ছিল, তো চিকেন লেগ পিস খেতে আমার ভালো লাগে না ফ্রাই, তো চিকেন লেগ পিসটা ফ্রাই বানিয়ে ভিডিও শেষের পর আবার সব কিছু ছাড়িয়ে ছোটো ছোটো চিকেন পকোড়া আমি বানিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, একদিন তো ওই দুপুর 1টায় যেত আর রাত্রি 8টায় আসতো, সেই দিনটা আমি খুব খুশি থাকতাম। আর ঠিক পরের দিন কি হতো, সকাল 6টায় যেত, দুপুর 2টোয় আসতো, আবার সন্ধ্যা 6টায় যেত, আর পরের দিন সকাল 6টায় আসতো। এবার ওখানে 6টা মানে যে সন্ধ্যা লেগে গেল তা না, ওখানে 6টা মানে বিকেলবেলা। আমি কাউকে চিনি না, জানি না, পুরো কোয়ার্টারে আমি একা। সন্ধ্যা 6টা থেকে একদম পরের দিন সকাল 6টা অবধি না আমি ঘুমোতাম, না আমি ঠিকঠাক বসতে পারতাম, না ঠিক করে ফোন দেখতে পারতাম। আমি যে কী ভয়ে দিন কাটিয়েছি তোমাদের সাথে কী শেয়ার করব। একটা রাতও আমি ঘুমাইনি, পুরো 6 মাস আমি ওই কোয়ার্টারে ছিলাম। 6 মাস পাক্কা আমি ওই কোয়ার্টারে ছিলাম, 6 মাস কি 4 মাস এরকম ছিলাম। 4 মাসের ওই একদিন পর কিন্তু আমার রাতে ঘুম আসতো না। যেদিন আমার হাজব্যান্ড ঘরে থাকতো সেদিন আমি ঘুমোতাম, না হলে কিন্তু আমার একদম ঘুম আসতো না। ওই আমি যখনই চোখ বন্ধ করতাম মনে হতো যেন আমার বেডের কাছে এসে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এরকম একটা সিন হয়েছিল, আমি একবার সাহস করে হাজব্যান্ডের সঙ্গে একটা মুভি দেখেছিলাম, সেটা কিন্তু একদমই ভূতের মুভি না, হরর মুভি না, সেটা এমন একটা মুভি, নামটা আমি ভুলে গেছি, নাহলে তোমাদেরকে বলতাম, যে ভিলেনটা সে কিন্তু একটু জোকার টাইপের দেখতে, সে কিন্তু মানুষের মতো দেখতে না। আর তার একটা ব্যাপার ছিল, সে কোনো একটা মেয়ে ফ্রেন্ডের সঙ্গে ঘুরতো ফিরতো, স্কুলে যেত, সে কিন্তু দেখতে জোকারের মতো একদম অন্যরকম ছিল, সাদা চুল, কেমন একটা দেখতে। এবার সেই ফ্রেন্ডটাকে ওর পছন্দ হয়ে যায় এবং প্রপোজ করে বসে। তখন মেয়ে ফ্রেন্ডটা কিন্তু বলে যে না, আমি তোমাকে সেইভাবে দেখি না, আমি তোমাকে ফ্রেন্ডের মতো দেখি। তো মেয়েটা কিন্তু ওকে এড়িয়ে যায়, আর সেই রাগটা কিন্তু ওর মধ্যে থেকে যায়। তখন থেকে ওই 18 বছর কি 14 থেকে 18 বছরের যত মেয়েকে সব ওই মেয়েগুলোকে ও খুন করে ফেলতো, কারো চোখ তুলে দিত, কারো হাত কেটে দিত, খুব ভয়ানকভাবে খুন করতো। আর যে জোকারটা ছিল ওর মুখটা কিন্তু খুব ভয়ানক ছিল। সেই সিনগুলো মুভির মাঝে মাঝে এরকম দেখা যেত যে এখানে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার। সেই সিনগুলো কিন্তু আমার পুরো যেদিন হাজব্যান্ড থাকতো না, আমার চোখের সামনে এসে ভেসে থাকতো। তখন শীতের সময় ছিল, শীতের সময় এমন হতো আমি লেপ টেপ মুড়ি দিয়ে চোখটা যে বন্ধ করে থাকবো, বা লেপটা যে আমি ঢাকা দেবো নিজের মুখের ওপরে, তাও কিন্তু করতে পারতাম। আমাকে তাকিয়েই থাকতে হবে, তাকিয়ে দেখতে হবে যে আমার আশেপাশে কেউ আছে কিনা বা কিছু একটা, এইরকম আমার সমস্যা হয়েছিল। আর তো যেটা বলি, যেহেতু আমি চিকেন পকোড়া খেলাম একটু আগে, তো কী করলাম, আমি গাটা ধুয়ে কিন্তু ব্রাশ করে নিয়েছি, এবার কিন্তু সন্ধ্যা দেবো। তো চলো গল্পটা কন্টিনিউ করি। তো আমার আশেপাশে যেসব কোয়ার্টার ছিল, দূরে দূরে যেসব কোয়ার্টার ছিল, সেই সব কোয়ার্টারে মানুষজনে ভর্তি, শুধু আমার কোয়ার্টারটাই খালি। আমার তো মনে ভীষণ শোক লেগে যায় যে আমি কোথায় এসে পড়লাম। না আমি হাজব্যান্ডের সাথ ছাড়তে পারবো, তখন ফ্যামিলিতেও কিছু প্রবলেম ছিল, তখন আমি হাজব্যান্ডকে ছেড়ে কিছুতেই যেতে পারবো না। আর তার 2-3 মাস পুরো 2 মাস আমি খুব কষ্ট করেছি। আর ঠিক মার্চে কিন্তু করোনা শুরু হয়ে গেল। এবার করোনার সময় কিন্তু হাজব্যান্ডের ডিউটি খুব কম থাকতো, যেহেতু আমরা আর্মি এরিয়া থেকে একটু বাইরে থাকতাম, বাজারের ওপর দিয়ে ওর অফিসে যেতে হতো। তো তার মধ্যে কিন্তু 3-4 মাস না, প্রায় 1 মাস তো পুরো টানা ও ঘরেই ছিল। সেই 1 মাস যে কী সুখে কাটিয়েছি বলে বোঝাতে পারবো না। আগের 2 মাস যতটা কষ্ট করেছি, সেই 1 মাসে পুরো আমরা ঘরে, না আমরা খেতে পাই, না আমরা কোথাও বেরোতে পাই, শুধু ঘরে থাকি, ফোন দেখি। খেতে পাই না আবার কেন, চাল তো ঘরেই থাকে, সবজি পেতাম না। করোনার সময় ওই আর্মি এরিয়ার মধ্যে কাউকে ঢুকতে দিত না, আর্মি এরিয়া থেকে কাউকে বেরোতে দিত না। তো না সবজি পেতাম, না মাছ মাংস পেতাম, না ডিম পেতাম, না ম্যাগি পেতাম। এত কষ্ট করেছি তোমাদের সাথে, পরে এই করোনার গল্পটা শেয়ার করব। হাজব্যান্ড চুরি করে ভোরবেলায় উঠে পাঁচির টপকে গিয়ে বাজার থেকে আমার জন্য ম্যাগি নিয়ে আসতো, ডিম নিয়ে আসতো, কারণ ও বুঝতে পেরেছিল যে পায়েল আর বাঁচবে না মনে হয়। এক তো এই ভূতের শোকে ও শেষ, তারপর এবার করোনা হয়ে কিন্তু খাবার দাবারের খুব সমস্যা হয়েছিল। তো করোনার গল্পটা কিন্তু অন্যদিন করব। তো যাই হোক, ওই 1 মাস কিন্তু আমি ভালো ছিলাম, যে 1 মাস ও পুরো করোনাতে একটানা ঘরে ছিল। আর তারপরে আবার যখন ওর ডিউটি আস্তে আস্তে শুরু হলো,
তারপর কি হলো, সপ্তাহে একদিন করে ডিউটি হতে থাকলো, মানে পুরো সপ্তাহ সে বাড়িতে থাকবে, সপ্তাহে একদিন 24 ঘন্টার জন্য তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হতো, মানে সকাল 6টা থেকে পরের দিন সকাল 6টায়, মানে আমার হাজব্যান্ড আজ সকাল 6টায় যদি বেরিয়ে যেত, পরের দিন সকাল 6টায় আসতো, মানে গাড়িতে করেই নিয়ে যেত, গাড়িতে করেই দিয়ে যেত, এমনও ডিউটি শুরু হলো। তার মধ্যেও ঠিক ছিল, একটা সপ্তাহে একটা দিন না ঘুমিয়ে আমি থেকে যেতে পারতাম। তারপরে আমার এমন মেন্টালি প্রবলেম হয়ে গেল, এক তো আমি বিয়ে নিয়ে একটা বড় সড়ো ঝামেলা বাড়িতে, সেই একটা টেনশান, সেই একটা দুঃখ শোক, মানে কি বলবো, সেই বিয়ের যখন গল্পটা আমি করব তখন তোমরা জানতে পারবে। সেই জিনিসটা আমার মাথার মধ্যে ছিল, আমি একটু কষ্টে ছিলাম তখন। তারপর আমি সেখানে গিয়েও হাজব্যান্ডের স্বাদ পাচ্ছি না, একটার পর একটা দিন আমি ঘুমাচ্ছি না, একটা দিন ঘুমাচ্ছি, একটা দিন জেগে থাকছি, ভূতের ভয়ে আমার জীবন শেষ, মানে নাজেহাল। তখন আমি নিজে মেন্টালি আমি বুঝতে পারতাম, হাজব্যান্ড কিছু বললে আমি রেগে যেতাম, খুব বেশি রিয়্যাক্ট করতাম, ঝামেলা করতাম খুবই। এমন একটা সিচুয়েশন হয়ে যায়, আমি ওর মানে হাজব্যান্ডের কাছে হাত পা ধরতাম যে তুমি প্লিজ কোয়ার্টারটা চেঞ্জ করো, আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমার পাশে লোক থাকবে, তুমি একদিন পর একদিন নাইট ডিউটি যাও, সেখানেও আমি নিশ্চিন্তে ভাবতে পারবো যে আমার পাশের ঘরে একটা মানুষ থাকে, কোনো ভূতুরে কোনো ব্যাপার থাকে না, মানুষ আছে। তো হাজব্যান্ডও কিন্তু অফিসে আমার অবস্থা দেখে অফিসে ও অনেকবার রিকোয়েস্ট করে, কারণ তখন কোনো কোয়ার্টার কিন্তু খালি ছিল না, শুধু আমাদের বিল্ডিংটাই খালি পড়েছিল। তো রিকোয়েস্ট করে 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 হাজব্যান্ড তো ঝামেলাই করে ফেলে লাস্টে, যে আমার ওয়াইফ একটা পুরো কোয়ার্টারে একা আছে, তার অনেক রকম সমস্যা হতে পারে, শুধু যে সে ভয় করে তা না, তার কিন্তু অনেক রকম প্রবলেম হতে পারে। আমি তাকে ছেড়ে 3-4 কিলোমিটার দূরে ডিউটিতে চলে আসি, আমি তাকে একা রেখে একা একটা বিল্ডিংয়ে কখনোই আসতে পারবো না। তো এইভাবে অনেক ঝগড়াঝাটি করে কিন্তু আমরা একটা কোয়ার্টার পাই। সেই কোয়ার্টারটা আবার এমন একটা জায়গায় পেলাম, সেখানে মানুষে ভর্তি, মানে মানুষেই আমি বিরক্ত হয়ে যেতাম। এক তো প্রথমে আমি একদম একা ছিলাম, তারপরে আমি যে কোয়ার্টারে আসলাম তখন সেটা একতলা কোয়ার্টার ছিল, টিনের শেড ছিল, বাড়ির সামনে উঠোন ছিল, খুব সুন্দর, মানে মনের মতো। তখন যদি আমি ভিডিও বানানো জানতাম, তোমাদের সাথে কত কিছুই না শেয়ার করতে পারতাম। সেই দিনগুলো আমার স্বপ্নের মতো দিন ছিল। তো কি হতো, এত বাচ্চা, মানে আমার ঘরের পাশে, আমার পাশের ঘরে যে দিদি ছিল তার কিন্তু 3টে বাচ্চা, মানে একটা ছেলে আর দুটো ছেলে একটা মেয়ে। তো সবাই কিন্তু ওই 3তে পড়ে, কেউ 1-এ পড়ে, একদম ছোট ছোট বাচ্চা। আর ডান সাইডের ঘরে যারা থাকতো তারা একটা ছেলে বড়, মানে ওই 4-5 না, ওই 5-6-এ পড়ে, আর আরেকটা বাচ্চা কিন্তু ওই 1-2-এ পড়ে। এবার যতগুলো পুরো লাইনে, ওটাকে ব্যালেন্স লাইন বলে বা রবার্ট লাইন বলে, আমি ভুলে গেছি, পুরো লাইনে 17টা কোয়ার্টার, 17টা কোয়ার্টারে প্রায় 40টা বাচ্চা আছে ধরে নাও। এবার 40টা বাচ্চার মধ্যে 10টা বাচ্চা পাক্কা আমার ঘরে, যখনই আঙ্কেল থাকে না তখন কিন্তু সেই বাচ্চাগুলো হুড়ু হুড়ু করে আমার ঘরে চলে আসবে না, তখন আমি শুতেই পেতাম না, ঘুমোবো যে আমি যে ঘুমোবো, বাচ্চারা হচ্ছে হাজব্যান্ড ডিউটিতে গেল, আমি রান্নাবান্না করে একটু রেস্ট করবো সেটাও করা হতো না, বাচ্চারা এসে সারাদিন আন্টি আন্টি বেল বাজানো কী না জ্বালিয়েছে। তারপর আমি সত্যি ভালো ছিলাম, যদিও বাচ্চারা ডিস্টার্ব করতো, আমি একটু ঘুমোতে পারতাম না, বা কিছু একটু খাবো বানিয়ে বাচ্চারা চলে আসতো, এরকমও হতো। তো তাও সেই যে আমার ভূতের ভয়ের যে ব্যাপারটা ছিল, তার থেকে কিন্তু আমি অনেক শান্তিতে ছিলাম। এখানে আমি কি করতাম, যেই রাত্রি 10টা বাজতো আমি নিজেকে মন থেকে মানিয়ে নিয়েছিলাম, রাত্রি 10টা বাজলে আমার যাই হয়ে যাক আমি ফোনে হাত দেবো না, আমাকে ঘুমোতেই হবে। তো এইভাবে চিন্তাধারা করে 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 কিন্তু মাঝে মাঝে তখন আমি ঘুমিয়ে যেতাম, মানে ঘুমিয়েই পড়তাম। আর ওখানে এত সুবিধা হয়েছিল, আমি কি বলবো তোমাদের। এই যে বললাম না, হাজব্যান্ড হচ্ছে সন্ধ্যা 6টায় গিয়ে পরের দিন সকাল 6টায় আসতো। আর এখানে কি হতো, আমার যেখানে কোয়ার্টার ছিল সেখান থেকে হাজব্যান্ডের যে অফিস, সেটা কিন্তু 2 মিনিটের রাস্তা পায়ে হাঁটা পথে। তো ও কী করতো, রোজ ওই 6টায় ডিউটি যেত সন্ধ্যাবেলায়, দিয়ে 9টার সময় আমাকে ফোন করতো আমি খেতে আসছি, 9টার সময় খেতে আসতো, এসে আধা ঘন্টা ও ঘরে থাকতো, 9টা থেকে 9:30 ঘরে থাকতো, দুজনে একসঙ্গে খেতাম, তাহলে একটা ভালো লাগে যে ও আসছে, খেতে আসছে, খেয়ে দিয়ে যাবে, দুজনে একসঙ্গে খেতাম। তারপর ও আমাকে বাইকে 1 রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসতো, নিয়ে ও আমাকে ঘরে রেখে আমি ঘরে ঢুকে যেতাম, গেট লাগিয়ে দিতাম, ও ততক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, গেট টেট বন্ধ করে লাইট টাইট বন্ধ করে দিতাম, তখনও ডিউটি চলে যেত। কী যে ভালো দিন ছিল আমার, কোথায় থেকে কি হয়ে গেল। তখন তো কিট্টু ছিল না, আমি তো খুব ছোট ছিলাম। এবার আশেপাশের দিদিরাও খুব ভালোবেসেছে, মানে বলার বাইরে, নিজের মানুষরাও হয়তো এতটা কেয়ার করে না। এমন হয়েছিল আমার হাজব্যান্ড 5 দিনের জন্য বাইরে গেছিলো, সেই 5 দিন আমি রান্নাই করিনি, ভাবতে পারো আমার পাশে সবাই খাবার দিয়ে গেছে, কারণ আমি ছোট ছিলাম, কান্নাকাটি করতাম যে হাজব্যান্ড চলে গেছে। আর তখন তো প্রথম প্রথম সব নতুন নতুন আমার কাছে। তো পাশের দিদিরা কিন্তু কেউ সকালে পাস্তা দিয়ে যাচ্ছে, কেউ দুপুরে একটু চিকেন দিয়ে যাচ্ছে, কেউ আবার একটু পনির দিয়ে যাচ্ছে, বলছে তুই ভাতটা করে নে, তাহলে আমরা তরকারি দিয়ে যাবো, এরকম করে কিন্তু দিনগুলো কেটেছিল। আর যখনই ওখানে ভালো থাকতে শুরু করলাম, মন লেগে গেল যে এখানে আমি থাকছি, খুব ভালো আছি, আমি রাত্রে ঘুমোচ্ছি, হাজব্যান্ড এত কেয়ার করছে, আসছে রাত্রিবেলায়। তো এভাবে থাকতে থাকতেই হঠাৎ আবার হাজব্যান্ডের পোস্টিং চলে আসলো।